শুভ সকাল শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো তোমরা। তোমাদের এর মাঝে যে কয়টা পড়ানো হয়েছে, আমরা প্রথম চ্যাপ্টারে পড়েছি ভাষা, তারপরে ধ্বনি, ব্যাকরণ, সন্ধি পড়েছি। আশা করি তোমরা এগুলো পড়েছো, বাড়িতে পড়েছো, প্র্যাকটিস করেছো। ঠিক এর আগের চ্যাপ্টারটায় আমরা পড়েছিলাম লিঙ্গান্তরের নিয়ম পড়েছিলাম, আর শব্দপদ অধ্যায়ের আমরা লিঙ্গান্তরের নিয়ম পড়েছিলাম, শব্দপদ কাকে বলে সেটা পড়েছিলাম। তোমরা যে পরীক্ষা দেবে, মানে প্রথম যে মান্থলি যে পরীক্ষা দেবে, ওখানে তোমাদের প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টার তোমরা আশা করি তোমাদের সিলেবাস পেয়ে গেছো। প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টারে বারবারই যেটা বলি, আমাদের হচ্ছে নৈবর্তিক, সেই জন্য আমাদের প্রত্যেকটা লাইন পড়তে হবে। কোয়েশ্চেন আনসারের যে একদম লাইন কোয়েশ্চেন আনসার পড়তে হবে তার নয়, আমাদের হচ্ছে কোয়েশ্চেন আনসারগুলো শেখা দরকার, কিন্তু প্রত্যেকটা লাইন পড়তে হবে যাতে আমাদের নৈবর্তিকের জন্য আমাদের কাজে দেয়, এবং আমাদের দরকার তাই প্রত্যেকটা প্রশ্নই আমাদের পড়তে হবে। তা আজকে আমরা পড়ব বহুবচন। আমরা আগের যে পড়েছিলাম লিঙ্গ পর্যন্ত পড়েছিলাম, শব্দ রূপতত্ত্ব বিভাগের মধ্যে আমরা আছি এখন। শব্দপদ পড়েছি, তারপরে পড়েছি আমরা লিঙ্গ, লিঙ্গ পরিবর্তন, যেটা আমরা ইংলিশে যেটা বলি জেন্ডার, সেটা পড়ে নিয়েছি। আজকে আমরা পড়ব বহুবচন। এক বচন যে বহুবচন, তোমরা আশা করি এটা তোমাদের আইডিয়া আছে, মানে সংখ্যা জিনিসটা, সেই বহুবচন যে কিভাবে আমরা গঠন করব সেটা নিয়ম আজকে আমরা পড়ব। ইংলিশে যেটা বলি নাম্বার বলে। তো তোমরা পৃষ্ঠা যাও 29। এই যে সবাই 29 পৃষ্ঠা খুলবে, খোলা হয়েছে। আজকে তাহলে আমরা কি পড়ছি? বহুবচন। বহুবচন, এক বচন থেকে বহুবচন কিভাবে তুমি গঠন করবে সেটা নিয়ম পড়বো, আর সাথে আমরা কিছু উদাহরণ, বইয়ে যা আছে আমরা ওগুলোই, আমরা নতুন করে যে আমাকে এক্সট্রা কিছু বলতে হবে তা নয়, বইয়ের কথাগুলোকে আমরা বারবার করে রিপিট করব যাতে আমার মাথায় ঢুকে যায়। আমরা ওইটা, আমার উদ্দেশ্য সেটাই, বুঝবো, বইয়ের কথাগুলোকে আমরা বুঝে নেব এবং সেটাকে আমার মাথায় ধারণ করব, আত্মস্থ করব আমরা। তাহলে চলো আমরা বহুবচনটা পড়ি। বাংলা ব্যাকরণে বচন শব্দের অর্থ হচ্ছে সংখ্যা ধারণা, অর্থাৎ আমরা বচন যেটা বলি, বচন দুই প্রকার, এক বচন, বহু বচন, দুইটা বচনের প্রকারভেদ আছে। তাহলে বচন শব্দের অর্থ হচ্ছে সংখ্যা, মানে কয়টা, এখানে একটা জিনিস আছে না, দুটো জিনিস আছে, এই সংখ্যা ধারণাটা হচ্ছে বচন। তো তাই যে শব্দ দিয়ে ব্যাকরণে কোনো কিছু সংখ্যা ধারণা করা হয় তাকে বচন বলে। এটুকু আমরা ইজিলি বলতে পারি, এবং আন্ডারলাইন করে রাখো যে যা দ্বারা, যে শব্দ দিয়ে কোনো কিছু সংখ্যা ধারণাটা নেওয়া হয় তাকে বলা হয় বচন। বচন দুই প্রকার, সেটাও আমরা জানি, এক বচন, বহু বচন। আর এক বচন তো একটাই, বহু বচন হচ্ছে একের অধিক। তাহলে এক বচন কি বলবো? যে শব্দ দিয়ে কোনো বস্তু, প্রাণী বা ব্যক্তির একটি মাত্র সংখ্যার ধারণা পাওয়া যায় তাকে বলা হয় এক বচন। খুব সিম্পল, এর চেয়ে সিম্পল আর কিছু নাই। যেমন আমি ফিক্স করে বলছি পাখাটি খুঁজে পাচ্ছি না, অর্থাৎ আমি টি শব্দটা দিয়ে আমি একটা পাখা ফিক্স করে ফেললাম। পাখা না বলে আমি বলছি পাখাটি, তাহলে একদম বোঝাই যাচ্ছে একটা পাখাটা খুঁজে পাচ্ছি না। গামছা খানা কোথায় রাখলে? তাহলে গামছা একটা গামছা, আর অনেকগুলো নয়, একটা গামছা খুঁজছি আমি, কোথায় রাখলে? কাজল কি বাড়ি ফিরেছে? অর্থাৎ কাজল মানে কারো ব্যক্তির নাম, আমি ঠিক তার নাম ধরেই বলছি, তাহলে সে একজন। শিক্ষক বললেন 2 আর 2 4 হয়। এখানে শিক্ষক একজন ব্যক্তি, তিনি একটা সংজ্ঞা কথা বলেছেন, সেই কথাটাকে আবার ইনভার্টেড করে আমরা রেখেছি। তাহলে এই যে এক বচন, আমরা বুঝতেই পারছি কোনো কিছু দিয়ে আমরা এটা ফিক্সড করা হয়, অথবা এমনিই বলা হয়, শিক্ষক এমনিই বলে, তাহলে শিক্ষক দিয়ে বোঝা যাচ্ছে একজন শিক্ষক। কিন্তু টি, খানা এভাবে বললে আবার বোঝা যায় আরো জিনিসটাকে নির্দিষ্ট করা হলো, বা একটা জিনিসকে নির্দিষ্ট করা হলো। তাহলে এভাবে আমরা এক বচন বুঝতে পারি। এক বচন প্রকাশের উপায় হচ্ছে, বাংলা ভাষায় এক বচন প্রকাশে কিছু উপায় আছে। যেমন ক, শব্দের মূলের সাথে কিছু যোগ না করে, অর্থাৎ কিছু, যেমন কাজল বাড়ি ফিরেছে, এটা আমরা কিছু যোগ করিনি, টি, টা, খানা কিছু যোগ করিনি, কিন্তু আমি বললাম। তো এভাবে করে আরো উদাহরণ দেওয়া যায়। শব্দের মূলের সাথে কিছু, মানে যে মূল শব্দটা, যেটার আমি সংখ্যা ধারণা পাবো যেটা থেকে, সেটার সাথে আমি কিছু যোগ না করে, যেমন আমার বাড়ি যাইও ভ্রমর, বসতে দেব পীরে, অর্থাৎ আমার বাড়িগুলো না, বা বাড়ি খানাও বলিনি, কিছু না, আমার বাড়ি যখন বলেছি তাহলে বোঝা যাচ্ছে আমার বাড়িতেই, তাহলে একটা নির্দিষ্ট একটাই বাড়ি। আজ স্কুল ছুটি, তাহলে সেটাও এক বচন বোঝা যাচ্ছে, মানে কোনো শব্দ যোগ না করে। রীতা গান শিখতে গেছে, এটা নির্দিষ্ট নাম বোঝা যাচ্ছে। এবং বাস ঢাকা ছেড়েছে, একটা বাস
নির্দিষ্ট একটা বাস সেটা ঢাকা ছেড়েছে। তাহলে এভাবে কিছু যোগ না করে আমরা একবচন আমরা বলতে পারি। আবার শব্দের শেষে টি, টা, খান, খানা, খানি, গাছ, গাছা, গাছি ইত্যাদি নির্দেশক যোগ করেও মানে বহু একবচন তুমি নির্দিষ্ট করে বলতে পারো। যেমন মেয়েটি খুব চালাক, মানে একটা অনেকগুলো মেয়ের মাঝে আমি একটা বললাম যে মেয়েটি, তাহলে টি এই শব্দটা যোগ করে দিলাম এবং একটা মেয়ে ফিক্সড করলাম যে মেয়েটা খুব চালাক। একইভাবে তোমার কলমটা দাও তো, তোমার একটা কলম আমরা চাচ্ছি এভাবে। তাহলে টি, টা, তারপর হচ্ছে নৌকা খানি, বেশ সুন্দর হয়েছে। তাহলে খানিটাও একটা একবচন প্রকাশের একটা উপায়। খানি বলাতে একটা নৌকা এটা নির্দিষ্ট করা হয়েছে। একইভাবে বইখানা, আমি পড়েছি, অনেকগুলো বই আছে এর মাঝে আমি বললাম যে এই বইখানা, হ্যাঁ আমি পড়েছি। দড়ি গাছ দিয়ে, দড়ি গাছ দিয়ে যাও তো মা, অর্থাৎ দড়ি যে আমরা দড়ি সেটার এটা মানে বলা হচ্ছে এটা দিয়ে মানে এটা আমাকে দিয়ে যাও তো, একটা নির্দিষ্ট দড়ি গাছ। তারপরে লাঠি, দাদু হাতে লাঠি গাছা বেশ মানিয়েছে, তো লাঠির যে গাছাটা সে লাঠি হাতে বেশ মানিয়েছে। তাহলে এভাবে আমরা টি, খানা, খান, তারপর হচ্ছে গাছা ইত্যাদি বলে আমি একটা নির্দিষ্ট জিনিসকে নির্দিষ্ট ভাবে বললাম এবং সেভাবে আমরা একবচন প্রকাশ করলাম। তারপরে 3 নাম্বার হতে পারে শব্দের আগে এক, একটা, একটি, একখানা, একজন, এভাবেও আমরা যোগ করতে পারি। দেখো বারবারই বলি আমরা বইয়ের বাইরে যাওয়ার আমাদের কোনো দরকার নেই। আমাদের যে মানে সহায়ক বই আছে, সহায়ক বই থেকে আমরা কি পড়বো, আমরা অতিরিক্ত আমরা নৈর্ব্যক্তিকগুলো আমরা প্র্যাকটিস করব। ওখানে অনেকগুলো নৈর্ব্যক্তিক আছে প্রত্যেকটা চ্যাপ্টারে, সেই নৈর্ব্যক্তিকগুলো পড়বো কেন, তাহলে আমরা সেই যত বেশি নৈর্ব্যক্তিক পড়বো তত বেশি সেই অধ্যায় সম্পর্কে আমার ধারণা হবে। আর সাথে আমাদের নির্মিত অংশের জন্য আমাদের সহায়ক বইয়ের প্রয়োজন হয়। কিন্তু এই যে আমাদের অধ্যায়, এই অধ্যায়ের বাইরে কিন্তু আমাদের বোর্ডে কোনো অধ্যায় আসবে না। আমাদের এভাবে এই যা বই আসবে এখান বই থেকে আসবে এবং এই বইয়ের সেই জন্য প্রত্যেকটা লাইন আমাদেরকে ভালো করে পড়তে হবে। তাহলে আমরা বহু একবচনে আছি। শব্দের আগে এক, একটা, একখানা ইত্যাদি যোগ করে, যেমন এক দেশে ছিল এক রাজা, এটা একদম ফিক্স করে বলেছি একটা দেশে এক রাজাই ছিল। তোমার সাথে একটা কথা ছিল, মানে একটা একটি যোগ করে। একটা কলম দিয়ে দুই ভাইয়ের মধ্যে টানাটানি শুরু হয়েছে। একখানা ইংরেজি খবরের কাগজে এনো তো, একজন ছাত্র এসেছিল তোমার কাছে। তাহলে একজন, একটা এভাবে যোগ করে আমরা একদম নির্দিষ্ট একটা জিনিস বলছি, নির্দিষ্ট বিষয় বলছি, তাহলে এভাবেও একবচন হয়, প্রকাশ হয়। এখন চলে আসবো আমরা বহু বচন। আজকে যেটা আমরা মূলত আমরা যেটা আজকে আমাদের পাঠ্য সেটাই আমরা পড়বো বহু বচন। তাহলে এতক্ষণ আমরা কি বললাম, এক বচন কাকে বলে? বচন হচ্ছে তোমার কোনো যে কোনো বস্তু, যে কোনো ব্যক্তি বস্তু, সেটার সংখ্যা যে ধারণা পাওয়া যায় যে শব্দ দিয়ে, সেটা হচ্ছে বচন। এই সেই শব্দটাকে বলে আমরা বচন। বচন দুই প্রকার, এক বচন, বহু বচন। এক বচন হচ্ছে যে জিনিস শব্দ দিয়ে আমরা একটি মাত্র জিনিস বুঝি তাকে আমরা এক বচন বলি। তো এক বচন প্রকাশে কয়েকটা নিয়ম আমরা পড়েছি। প্রথম নিয়ম পড়েছি, কোনো কিছু যুক্ত না করেও তুমি এক বচন প্রকাশ করতে পারো। যেমন স্কুল ছুটি, আমার বাড়ি এসো। তারপর হচ্ছে একটি, একখানা এইভাবে যোগ করে, একটি কলম দাও, একখানা বই দাও, এভাবে। তারপরে হতে পারে টি, টা, খানা ইত্যাদি যোগ করেও আমরা নির্দিষ্ট করতে পারি, যেমন বইটি, কলমটি, একখানা এভাবে করে। তারপরে পেয়েছি 4 নম্বর, এই তিনটাই আমরা মূলত আমরা এক বচনের নির্দেশক আমরা এক বচনে পেয়েছি। এখন চলে আসবো বহু বচন। যে শব্দ দিয়ে একের অধিক, এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এক বচনের জাস্ট বিপরীত কথাটাই। যে শব্দ দিয়ে একের অধিক, একটা নয়, একের অধিক ব্যক্তি বস্তু বোঝাবে তাকে বলা হয় বহু বচন। যেমন আমরা, আমি বললে আমি একজন, আর আমার বহু বচন, আমি বহু বচন হবে আমরা। তেমনি তুমি, তোমরা, সে, তারা। ছেলেরা মাঠে খেলছে, শিশুগণ মন দেয় মন নিজ নিজ পাঠে, রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে। এরকম আমরা কিছু 4টা বাক্য যে দেখতে পাচ্ছ, আমরা, তাহলে আমি থেকে আমরা হয়ে গেল বহু বচন। ছেলে থেকে ছেলেরা, শিশুগণ, গণ শব্দটা দিয়ে, গণ নির্দেশক শব্দটা দিয়ে এখানে শিশু থেকে, যদি বলছি শিশু খেলছে তাহলে শিশু খেলছে হবে, শিশুটি খেলছে হলে একজন বুঝবো। যখন শিশুগণ তখন আমরা কি বলবো, শিশুরা, তখন হবে বহু বচন। রাখাল গরুর পাল, পাল হচ্ছে একটি বহুবচন শব্দ, এটা গরুর সাথে লাগিয়ে এটা অনেকগুলো গরু হয়ে গেছে বা একের অধিক হয়ে গেছে। বহুবচন গঠনে
নিয়ম এবং উদাহরণ। আমরা কিভাবে বহুবচন গঠন করতে পারি। বাংলা ভাষায় বহুবচন গঠনের নানা উপায় আছে, অনেকগুলো উপায় আমরা পাবো। প্রাণীবাচক, অপ্রাণীবাচক এবং উন্নত প্রাণীবাচক ও ইতর প্রাণীবাচক শব্দভেদে বিভিন্ন ধরনের বহুবচন বোধক, বিভক্তি, প্রত্যয়, সমষ্টিবাচক শব্দযোগে বহুবচন গঠন করা হয়ে থাকে। অর্থাৎ সেটা প্রাণীবাচক হতে পারে, অপ্রাণীবাচকও হতে পারে, ইতর প্রাণীবাচক হতে পারে। এভাবে বিভিন্ন ধরনের বহুবচন বোধক নানা ধরনের আমাদের বিভক্তি আছে, প্রত্যয় আছে। সমষ্টিবাচক এরকম আমরা শব্দ পাবো। সমষ্টিবাচক মানে ধরো এক ঝাঁক, এক গরুর পাল, এভাবে এগুলো হচ্ছে সমষ্টিবাচক। এরকম শব্দ দিয়েও আমরা বহুবচন করতে পারি। যেমন এক, একটু বোর্ডে লিখি আমরা এগুলো। হ্যাঁ, এই কথাটা একটু লিখে মুছে দেই। আমি মূলত বহুবচনটা একটু লিখাতে যাচ্ছি, একটু বোর্ডে লিখি। বইয়ের কথাগুলোই আমরা লিখবো, পড়বো, তারপর আমরা ডবল দুটো কাজ যখন হবে তখন আমার মাথায় এটা অটোমেটিকলি ঢুকবে। তাহলে আমরা বহুবচন গঠনের নিয়ম, বহুবচন একটু পরে করে লিখছি, বহুবচন গঠনের নিয়ম। এটাতেই ছিলাম আমরা। এক নাম্বার, শব্দের শেষে রা, এরা, গুলো, গুলি, দে এগুলো হচ্ছে বিভক্তি। তাহলে আমরা এগুলো যোগ করে আমরা বহুবচন করতে পারি। কি কি? রা, এরা, গুলো, গুলি, দে। মাথায় রাখো, শব্দের শেষে আমরা কি করব? রা, ছেলেরা, গুলো, বইগুলো, এভাবে আমরা এই কিছু প্রত্যয় যোগ করতে পারি। রা, এরা, গুলো, গুলি, দে যুক্ত করে। একটু লিখি আমরা। হ্যাঁ, এক নম্বর পয়েন্ট কি পেলাম? শব্দের শেষে রা, এরা, তোমাদের লেখার দরকার নেই, তোমরা শুধু দেখো, কারণ বইয়ে আছে এগুলো। আমরা শুধু লিখছি কেন, একবার নিজের চোখেও দেখি। আমরা লিখতে লিখতে আমাদের অনেকখানি আমাদের ব্রেনে একটা সাপোর্ট করে, বইয়েও থাকবে। লিখতে লিখতে আমরা একটু দেখি। গুলো, গুলো একটা কি? দের। এগুলো হচ্ছে বিভক্তি, এগুলো যোগ করে। আচ্ছা, শব্দের শেষে রা, এরা, গুলো, দের বিভক্তি যোগ করে। আচ্ছা, তাহলে রা দিয়ে কি কি হতে পারে? যেমন ধরো উদাহরণ, আমরা কয়েকটা যদি উদাহরণ দিয়ে দিই। রা, ছেলেরা। আমি বাক্যটা পুরো লিখছি না, বই তো আছেই। ছেলেরা, অর্থাৎ ছেলে না বলে, ছেলে বল খেলছে না বলে আমি বলবো রা যুক্ত করে, রাটা বিভক্তি যুক্ত। ছেলেরা বল খেলছে। একইভাবে তারা, আজ আসবে না। তারা হচ্ছে সের বহুবচন। সে যদি বলি এক বচন, আর তাদের সের বহুবচন হচ্ছে তারা। তারা আজ আসবে না। তারপরে এরা দিয়ে কি হয়? ভাইয়েরা, শ্রমিকেরা, একইভাবে কৃষকেরা, জেলেরা, যে বহুবচন আমরা বলি। তাহলে এরা দিয়েও বহুবচন হয়। এরাও একটি প্রত্যয়, এরা প্রত্যয় দিয়েও বহুবচন হয়। ভাইয়েরা, বাক্য পুরো লিখবে, আমি এখানে শুধু ওয়ার্ডটা তুলে দিলাম। ভাইয়েরা, জেলেরা, কৃষকেরা, শ্রমিকেরা, এভাবে। তারপর হচ্ছে গুলো। গ নাম্বার লিখতে পারি আমরা গুলো প্রত্যয় যোগ করে। গুলো প্রত্যয় যোগ করে, এই যে আমগুলো, ছেলেগুলো। খেয়াল করো, ছেলেরাও হয়, ছেলেগুলো হবে। তো সুতরাং এগুলো আমাদের মানে এগুলো মাথায় রাখলেই হবে একটু করে। তাহলে গুলো প্রত্যয় যোগ করেও আমরা বহুবচন করতে পারি। আমগুলো, জামগুলো, কাঁঠালগুলো, এভাবে। আম, আচ্ছা, ঘ, গুলি। গুলি, একটা গুলি কিন্তু হয় বন্দুকের গুলি। আর এই গুলি কোনটা হবে? এটা একটা প্রত্যয়। এটা হচ্ছে বহু বচন গঠনের একটি প্রত্যয়। গুলি প্রত্যয় যোগ করে। তাহলে কি হবে? আমরা এখানে উদাহরণ দিয়েছে বইগুলি, এরকম করে খাতাগুলি, বইগুলি, এরকম করে আমরা আরো লিখতে পারি। তারপর হচ্ছে দের।
লাস্ট ওয়ান পেয়েছিলাম আমরা এখানে দের, ছেলেদের হতে পারে, মুক্তিযোদ্ধাদের হতে পারে। এভাবে আমরা এখানে লিখে দিই। বইয়েরটা উদাহরণ দিচ্ছি। ছেলেদের দিলাম, শিক্ষকদের, এভাবে। তাহলে আমরা শব্দের শেষে কি কি যোগ করছি? প্রথম পয়েন্টে বহুবচন গঠনের নিয়মে প্রথম পয়েন্টে আমরা, আমার সাথে সাথে বলো, বহুবচন শব্দের শেষে আমরা প্রথম পয়েন্ট হচ্ছে রা, এরা, গুলি, গুলো, দে। এই বিভক্তিগুলো, এগুলো বলা হচ্ছে বিভক্তি। এগুলোকে যোগ করে তারপরে আমরা এক একটা বাক্য লিখবো। আমি শব্দ দিয়েছি, যেমন করে ছেলেরা মাঠে বল খেলে, তারপর হচ্ছে এরা দিয়ে ভাইয়েরা কৃষকেরা, আমরা কি জানি বলে, শ্রমিকেরা মাঠে কারখানায় কাজ করে, জেলেরা মাঠে ফসল ফলায়, এভাবে লিখতে পারি। গুলো, আমগুলো খুব মিষ্টি, ছেলেগুলো মাঠে খেলছে। গুলি, বইগুলো আমার পড়া হয়েছে বলতে পারি আমি। তারপর দে, মুক্তিযোদ্ধাদের, ছেলেদের, মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে। এভাবে করে আমরা নিজেরা বাক্য লিখতে পারি। শুধু আমরা মনে রাখবো এই প্রত্যয়গুলো। এখানে হচ্ছে রা, কথাটা লিখলাম না, আচ্ছা, রা, এরা, গুলো, গুলি, দে। তাহলে 1 নম্বর পয়েন্ট গেল আমাদের। এই কয়টা যোগ করে আমরা বহুবচন করতে পারি, গেল একটা। আচ্ছা, 2 নাম্বার দেখো, এটা 1 নাম্বার। 2 নম্বরে বেশ কিছু আমরা সমষ্টিবাচক, বেশ কিছু আমরা সমষ্টিবাচক শব্দ পাবো, বেশ কিছু। যেমন আমি কিছু কিছু লিখি। গণ, গণ একটা হতে পারে সমষ্টিবাচক শব্দ যোগ করে। আমি এখানে লিখছি পয়েন্টার। বিভিন্ন সমষ্টিবাচক হতে পারে, সমষ্টিবাচক শব্দ যোগ করে। যেমন উদাহরণ দেই, গণ, জনগণ, জনগণ মাঠে আছে। তারপরে লিখতে পারি শিশুগণ, দে মন নিজ নিজ পাঠে। তাহলে শিশুগণ বুঝিয়েছে কেন, অনেকগুলো শিশু। জনগণ মানে অনেক মানুষ। তারপরে হচ্ছে বৃন্দ, শিক্ষক বৃন্দ, অনেক শিক্ষক একসাথে বসেছেন। শিক্ষক বৃন্দের, আমরা বলতে পারি শিক্ষক বৃন্দের সভা হচ্ছে, বা ভক্তবৃন্দ কবিকে শুভেচ্ছা জানালেন। তাহলে বৃন্দ শব্দটা দিয়েও বহুবচন হবে। তারপর আসো কুল, একটা জিনিস খেয়াল রাখার ব্যাপার আছে এখানে। এই ক রস্যকার ল যখন কুল হবে, একটু লিখি পরিষ্কার করে, ক রস্যকার ল, এই কুল মানে হচ্ছে তোমার বংশ, বংশকুল যেটা বলি আমরা। আর ক দীর্ঘকার ল যখন হয়ে যাবে, কয়ের নিচে দীর্ঘকার যখন হবে, তখন সেটা হয়ে যাবে নদীর কুল বা নদীর কিনারা। আর এই রস্যকার কল দিয়ে আরেকটা শব্দ হতে পারে, সেটা হচ্ছে আমরা যে খাই বড়ই, যেটা, সেটাও হবে। তাহলে আমরা বানানে একটু তফাৎ পাচ্ছি, খেয়াল করবে। এখানে আমরা যেহেতু সমষ্টিবাচক, এখানে ক দীর্ঘকার হলে আমার ভুল হবে। ক দীর্ঘকার মানে হচ্ছে নদীর তীর, আর ক রস্যকার এটা হচ্ছে বংশ। তাহলে আমরা কি বলবো, সন্ধ্যায় পক্ষীকুল কুলায় ফিরে এসেছে। অর্থাৎ পাখির বংশ, এক ঝাঁক পাখি, তারা কুলায় মানে পাখির নীড়, পাখির ঘরে আর কি, পাখির নীড়ে ফিরে এসেছে। তারপরে বলতে পারি মণ্ডলী, শিক্ষক মণ্ডলী, তাহলে শিক্ষক মণ্ডলী যেটা বলছি, শিক্ষক নবীন ছাত্রদের বরণ করে নিয়েছেন। মালা, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু। মালা হচ্ছে, এই মালা মানে হচ্ছে সে গায়ের গলার মালা নয়, এই মালা হচ্ছে বহুবচন জাতীয় একটি মানে সমষ্টিবাচক শব্দ। দেখিতে গিয়েছি পর্বতমালা মানে অনেকগুলো পর্বত দেখতে গিয়েছি আমি। উর্মিমালা, উর্মি মানে হচ্ছে সাগরের ঢেউ, তাহলে ঢেউয়ের অনেকগুলো ঢেউ হলে তখন বলা হয় উর্মিমালা। তাহলে মালা শব্দটা দিয়েও বহুবচন করা যায়। তারপর আসো তুমি, আমরা বইয়ে দেখতে পাচ্ছি, আমরা পরের শব্দটাই গুচ্ছ, গল্প গুচ্ছ, বইয়ের গুচ্ছ, আমরা এই গুচ্ছ শব্দটা দিয়েও বহু বচন আমাদের হবে। তারপর আসো পাল, রাখাল গরুর পাল,
লয়ে যায় মাঠে, অনেকগুলো গরু নিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে বহুবচন। তারপরে পাশে আমরা যাই, মানে পাশে সাইড করে লিখি এবার দল। আমরা বলি না দল, ক্রিকেট দল, ছেলের দল, আমরা এইভাবে দল বলেও আমরা কিন্তু বহুবচন শব্দ আমরা বুঝি। দাম, শৈবাল দাম। শৈবাল হচ্ছে আমরা একটু স্যাঁতস্যাঁতে জায়গায়, একটু মানে একটু ভেজা স্যাঁতস্যাঁতে জায়গায় কিছু যে মানে শ্যাওলা জাতীয় উদ্ভিদ, সেগুলো বলেছে শৈবাল। তো শৈবাল অনেকগুলো শৈবাল হবে, তখন বলেছে শৈবাল দাম। তারপর হচ্ছে ঝাঁক, পাখির ঝাঁক, কবুতরের ঝাঁক, ঝাঁক শব্দটাও বহুবচন। তারপর আসো আবলি, আবলি আমরা বলি পদাবলী, শব্দাবলী, সেই আবলি। তারপরে সব, সব শব্দটা এমনি নিজেরা আমরা বহুবচন মানে খুব বেশি ব্যবহার করি, পাখি সব, করে রব, সব। তারপর হচ্ছে সমূহ, এই কথাটাও আমরা বেশ ব্যবহার করি বহুবচনে, আমরা সমূহ, বনসমূহ উজাড় হয়েছে, বৃক্ষসমূহ। রাজি, মেঘরাজি বলি, গ্রন্থরাজি, গ্রন্থ মানে বই, বই রাজি, বইয়ের রাজি, অনেকগুলো বই। পুঞ্জ, মেঘপুঞ্জ, মেঘের সাথে সাধারণত এই শব্দগুলো যায়, মেঘপুঞ্জ। তারপর আছে শ্রেণী, আমরা বলি না উচ্চ শ্রেণী, নিম্ন শ্রেণী, শ্রেণী। তাহলে এই যে শব্দগুলো, সমষ্টিবাচক শব্দগুলো পাচ্ছি, এগুলো শব্দের শেষে আমরা যুক্ত করে, সেটা এক নম্বরে পেয়েছি রা, এরা, গুলো, গুলি, দে, এগুলো হচ্ছে বিভক্তি যুক্ত করে। 2 নম্বরে পাচ্ছি সমষ্টিবাচক কিছু শব্দ যোগ করে, আমরা শব্দের শেষে যদি আমরা যোগ করি তখন আমরা বহুবচন আমরা বুঝি, যেমন গণ, বৃন্দ, কুল, মণ্ডলী, মালা, গুচ্ছ, পাল, দল, দাম, ঝাঁক, আবলি, সব, সমূহ, রাজি, পুঞ্জ, শ্রেণী। এগুলো, এই শব্দগুলো হচ্ছে সমষ্টিবাচক শব্দ, এগুলো যুক্ত করে বহুবচন হবে। তারপরে 3 নম্বরে আসো, এতক্ষণ এই 1 আর 2 বসিয়েছি আমরা শব্দের শেষে, 3 নম্বরটা হবে শব্দের পূর্বে। 3 নম্বর এগুলো একটু আমরা লিখি, আমরা যত বেশি লিখবো, আমরা লিখবো, দেখবো, তারপর আমার এটা মাথায় কাজ করবে, বা এটা আমাকে ব্রেইনে আমার এটা স্টোর হবে, এটা আমাকে মানে আমার মনে থাকবে বেশি। তাহলে 3 নম্বরটা লিখি, শব্দের আগে আমাদের এটা যুক্ত করতে হবে, খেয়াল করবে শব্দের আগে, আগেরগুলো দুটো ছিল শব্দের শেষে, শব্দের আগে আমরা কি কি যুক্ত করব একটু আমি নিচে একটা একটা লিখছি। শব্দের আগে আমরা কিছু শব্দ যুক্ত করে আমরা ব্যবহার করে আমরা বহুবচন করব। যেমন আমি যদি বলি অনেক, অনেক মানুষ, অনেক বই, মেলায় অনেক বই এসেছে, তাহলে অনেক শব্দটা ব্যবহার করে শব্দের আগে অনেক শব্দটা দিয়ে বহুবচন হয়। অজস্র, তার অজস্র সম্পদ রয়েছে, ঠিক আছে, অজস্র। তারপর হচ্ছে অসংখ্য, এগুলো সব প্রাণীবাচক শব্দের সাথে যুক্ত হচ্ছে। অসংখ্য, যেমন অসংখ্য মানুষ। তারপরে বলতে পারো প্রচুর, আজ প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর পুকুরে প্রচুর মাছ রয়েছে, প্রচুর। তারপরে বলতে পারো বহু, শব্দের আগে যদি বহু যুক্ত করে তাহলে তিনি বহু সম্পত্তির মালিক, তার বহু বই আছে। তারপরে বলতে পারি বিস্তর, আমরা সাধারণত বলি না যে তার সাথে আমার বিস্তর ব্যবধান, অর্থাৎ ব্যবধান তো বোঝো পার্থক্য, তাহলে পার্থক্যটা 1 2 নয়, অল্প নয়, অনেক বেশি ব্যবধান, অনেক বেশি পার্থক্য, তখন আমরা বলি বিস্তর, বিস্তর ব্যবধান। তারপরে বলি নানা, নানা বলি না, নানা, নানা জিনিস, নানা, একইভাবে বই দিয়েছে নানা মুনি নানা মত, নানা মানুষের নানা মত, অর্থাৎ অনেক মানুষের অনেক ধরনের মত দেখা যায়, তো নানা বই, নানা জিনিস আমরা বলি। তারপর আরো আছে ঢের, ঢের শব্দটাও আমরা ইউজ করি, আমরা যদি বলি কতটুকু পথ বাকি, ঢের পথ বাকি, মানে অনেক পথ বাকি এখনো, ঢের। আচ্ছা সব, সব মানে একত্রিত করে আমরা সবকিছু বুঝি, যে বাজারে সব টাকা খরচ হয়ে গেল, অর্থাৎ অনেক বুঝিয়েছে। তারপর একইভাবে সকল, এগুলো তো বহুবচন, যা মানে শব্দগুলো আমরা এমনি ব্যবহার করি, সকল, সকল মানুষ,
তারপরে বলতে পারি সমস্ত, একই কাছাকাছি শব্দগুলো, সমস্ত, আমার সমস্ত কাজ পড়ে আছে, আমরা বলি সমস্ত। তারপর হচ্ছে হরেক, আর শব্দ হতে পারে হরেক, যেমন আমরা বলি না যে মেলায় গিয়েছি হরেক জিনিস দেখলাম। তাহলে 1 2 পেয়েছি আমরা শব্দের আগে সমষ্টিবাচক শব্দ, আর এখানে দেখতে পাচ্ছি 1 2 পেয়েছি শব্দের শেষে। সব 1 নম্বরে আমরা কিছু বিভক্তি দেখেছিলাম, রা এরা গুলো গুলি এবং দের, এগুলো হচ্ছে বিভক্তিবাচক শব্দ শব্দের শেষে। 2 নম্বরে দেখেছি বেশ কিছু শব্দ যেগুলো শব্দের শেষে, গণ, মণ্ডলী, বৃন্দ ইত্যাদি। আর 3 নম্বরে পাচ্ছি বেশ কিছু শব্দ আছে যেগুলো শব্দের আগে যুক্ত হলে বহুবচন হয়, যেমন অনেক, অজস্র, অসংখ্য, প্রচুর, বহু, বিস্তর, নানা, ঢের, সব, সকল, সমস্ত, হরেক, এই শব্দগুলো শব্দের আগে যুক্ত করে বহুবচন হয়। 4 নম্বরে আসো, আমরা অনেক সময় একটা শব্দ দুবার বলে আমরা বহুবচন বুঝি, যেমন বলতে পারি ফুলে ফুলে ছেয়ে গেছে, তার মানে কি অনেকগুলো ফুলে ফুলে মানে বাগানটা ছেয়ে গেছে। তাহলে একই শব্দ যদি দুবার যোগ করি, আমরা দুবার লিখি, তখনও বহুবচন হতে পারে। লিখে ফেলি, একই শব্দ পরপর দুবার ব্যবহার করে বা বসিয়ে, যেমন কি কি আছে, ফুলে, ফুলে ফুলে, ফুলে ফুলে ভরে গেছে। হাড়ি, হাড়ি হাড়ি খাবার রয়ে গেছে, মানে অনেক হাড়ি রয়ে গেছে, অনেক খাবার। তারপর কারি বলতে পারি, কারি, কারি কারি টাকা রয়েছে, কারি না অনেক টাকা। তারপরে বলতে পারি বলে, অর্থাৎ আমরা বলি না যে তোমাকে বলে বলে আমি ক্লান্ত হয়ে গেলাম, কিন্তু কাজটা তুমি করলে, অর্থাৎ একবার না অনেকবার বলেছি তোমাকে, এরকম। তারপর হচ্ছে খেটে, একইভাবে খেটে, এই ক্রিয়াটাকেও দুবার বলে, যেমন আমি যে বলি আমি খেটে 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 খেটেই গেলাম, অর্থাৎ আমি খাটতে খাটতেই গেলাম, মানে অনেকদিন ধরে খেটে যাচ্ছি, এরকম। তারপরে বলতে পারো দাঁড়ে, দ্বার হচ্ছে দরজা, আমরা যে বলি দরজা, তাহলে একটা দ্বার হলে দরজা, আর যদি বলি দাঁড়ে দাঁড়ে, আমি দাঁড়ে দাঁড়ে খুঁজে বেড়াচ্ছি, মানে আমি প্রত্যেক দরজা দরজা আমি যাচ্ছি, তখন হবে বহুবচন। তারপরে বলতে পারি ছোট, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, অর্থাৎ অনেকগুলো ছোট ছোট ঘর আছে, এরকম ছোট ছোট। তারপর বলতে পারি বড়, বড়, বড় বড় আম কিনে দিল, এরকম, তাহলে অনেকগুলো বড় আম। তারপর হতে পারে ঘরে, আজ ঘরে ঘরে ঈদের আনন্দ বা বিজয়ের আনন্দ, প্রত্যেক ঘরে ঘরে। তারপরে বলতে পারো বিন্দু, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ, সাগর অতল, অর্থাৎ একটা বিন্দু নয়, অনেকগুলো বিন্দু বিন্দু মিলে সাগর সৃষ্টি। ভালো, ভালো ভালো বই, ভালো ভালো স্টুডেন্ট বা শিক্ষার্থী, ভালো ভালো ছাত্রদের পুরস্কার দেওয়া হবে, যেটা বইয়ে আছে, তার মানে অনেকজন ভালো স্টুডেন্টকে। তারপরে বলতে পারো যে, আমরা যারাও বলি, যারা যাবে তারা আসো, আবার যদি বলতে পারি যে যে যাবে তারা আসো। তাহলে এই শব্দগুলো আমরা পরপর দুবার ব্যবহার করে কিন্তু আমরা একবচন থেকে বহুবচন আমরা করতে পারছি। এই যে ফুলে, হাঁড়ি, কারি, বলে, খেটে, দাঁড়, ছোট, বড়, ঘরে, বিন্দু, ভালো, যে, এই কিছু শব্দ আছে যেগুলো শব্দের সাথে আমরা পরপর দুবার ব্যবহার করে বহুবচন আমরা করতে পারলাম। তারপরে চলে আসো 5 নাম্বার, সংখ্যাবাচক শব্দ। আগে তুমি যদি সংখ্যাবাচক শব্দ বলো, যেমন আমি যদি বলি আমাকে 5 কেজি চাল দাও, এই যে 5 বললাম, বা আমাকে 10 কেজি চাল দাও, হ্যাঁ, এইভাবে যদি আমি বলি, তাহলে আমি আগে সংখ্যাবাচক যদি বসিয়ে দেই তাহলেও বহুবচন হয়। তাহলে আগে শব্দের আগে কি করব, সংখ্যাবাচক শব্দ, সংখ্যাবাচক শব্দ বসিয়ে কি বলতে পারি, সপাচক। 5 মানে 5 হচ্ছে 5 আর 100 মানে 100, তাহলে 500 মানে মানুষের এখানে খাবারের ব্যবস্থা করা হয়েছে, 500 সপাচক। আমি পুরো বাক্য লিখছি না, আমি শব্দটা লিখছি। তারপরে বলতে পারি সপ্তাহ 2 বা 2 সপ্তাহ,
সপ্তাহ 2 সপ্তাহ লেখা যায়, অথবা সপ্তাহ 2, অর্থাৎ তোমাকে সংখ্যাটাকে বসিয়ে এভাবেও লিখতে পারো, 2 সপ্তাহ অথবা সপ্তাহ 2, এভাবে শব্দ বসিয়েও আমরা একের অধিক বুঝতে পারি। তারপর হচ্ছে 7 ছেলে, অর্থাৎ তার 7 ছেলে, হ্যাঁ 7 ছেলে কুমিরের কাছে পড়তে দিল 10 কেজি রসগোল্লা। এসব সংখ্যা, এই যে 7, 10, 2, 100 এগুলো হচ্ছে সংখ্যা। তাহলে শব্দের আগে আমরা কি বসিয়েছি? সংখ্যাবাচক শব্দ বসিয়ে আমরা বহুবচন করলাম। এটা ছিল 5 নাম্বার, নাম্বারটা ঠিক করে নেই, এটা ছিল 5। তাহলে 1 নম্বরে কি পেয়েছিলাম? রা, এরা, গুলো, গুলি, দের, এগুলো হচ্ছে বিভক্তি শব্দ বসিয়ে শব্দের শেষে। 2 নম্বরে বসিয়েছিলাম বৃন্দ, গণ, মণ্ডলী ইত্যাদি শব্দগুলো আমরা শব্দের শেষে বসিয়ে। তারপরে 3 নম্বরে পেয়েছিলাম আমরা 3 নম্বরে পেয়েছিলাম অনেক, অজস্র, অসংখ্য, এরকম শব্দগুলো শব্দের আগে বসিয়ে। 4 নম্বরে পেয়েছি একই শব্দ পরপর 2 বার ব্যবহার করে বহুবচন। 5 নম্বরে পেয়েছি সংখ্যাবাচক শব্দ যদি আগে বসাই তখনও বহুবচন হয়। আর 6 নম্বরে হচ্ছে কখনো কখনো একবচনকে একবচনের রূপ দিয়েও হয়, যেমন মানুষ মরণশীল। এখানে আমি মানুষগুলো বলি নাই, মানুষটিও বলি নাই, তাহলে আমি মানুষ মরণশীল যখন বলি তার মানে বোঝাচ্ছে সব মানুষ মরণশীল। তারপরে বলতে পারি বনে বাঘ থাকে, একটা বনেও বলিনি, কোনো বনে মানে বনের মাঝেই বাঘ থাকে। তারপরে বলতে পারি গরু দুধ দেয়, সব গরু, বিশেষ করে গাভী। তা বাগানে ফুল ফুটেছে, সব বাগানে সাধারণত ফুল ফুটে। তাহলে 6 নম্বরে বুঝতে পারলাম মানে কিছু না বলে শুধু একবচন ব্যবহার করেও বহুবচন এভাবে আমরা বুঝে নিতে পারি। এখানে বিশেষ দ্রষ্টব্য একটু নোট দিয়ে কি বলা আছে দেখো, বচন মূলত বিশেষ ও সর্বনাম পদের এক বা একাধিক সংখ্যার ধারণা নির্দেশ করে, সে কারণে শুধু বিশেষ ও সর্বনাম পদে বচন ভেদ হয়। খুবই জরুরি লাইন, এটা একটু মানে আন্ডারলাইন করো। অর্থাৎ বিশেষ এবং সর্বনাম এই দুটো পদে সাধারণত সংখ্যার ধারণাটা নির্দেশ করে, অর্থাৎ বচন হবে। এবং একটা কথা খেয়াল রাখবে, প্রাণীবাচক শব্দের শেষে এই যে গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ এগুলো বলছে, এগুলো প্রাণীবাচক, যেমন ছেলেগণ, জনগণ, শিক্ষকবৃন্দ, ছাত্রবৃন্দ, মণ্ডলী, শিক্ষক মণ্ডলী, মন্ত্রীবর্গ, এভাবে প্রাণীবাচক শব্দের শেষে এগুলো যুক্ত হবে। আর অপ্রাণীবাচক অর্থাৎ বস্তু যেগুলো থাকবে সেগুলোর সাথে কি যুক্ত হবে দেখো, আবলী, যেমন শব্দাবলী, পদাবলী, গুচ্ছ, গল্পগুচ্ছ, দাম, নিকর, পুঞ্জ, মালা, রাজি, রাশি, এগুলো হচ্ছে অপ্রাণীবাচক বা বস্তুবাচক। রা, এরা, গণ, গুলো, কুল, সব, এগুলো সব প্রাণীবাচক অপ্রাণীবাচক উভয় ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর একই সাথে একাধিক বহুবচন কখনোই হবে না। যেমন আমি যদি বলি, উদাহরণ দিয়েছে দেখো, সকল ছাত্রদের, আমরা কোনোভাবেই সকল ছাত্রদের লিখবো না, আমরা হয় বলবো ছাত্রদের অথবা বলবো সকল ছাত্রকে। দেরও বহুবচন, সকলও বহুবচন, তাহলে একসাথে দুটো বহুবচন হবে না। এভাবে আমাদের খেয়াল করতে হবে, এগুলো হচ্ছে ভুল বাক্য। তাহলে আমরা একসাথে দুটো বাক্য সকল বললে ছাত্রকে বলবো সকল ছাত্রকে, আর যদি বলি সকল মুছে দে না বললি তাহলে বলি ছাত্রদের বুঝিয়ে দেওয়া হলো। এভাবে করে আমরা বহুবচন আমরা করতে পারি। তাহলে আজকে আমাদের মানে পাঠ্য যেটা ছিল, আমরা বচনটা একটু ধারণা নিয়েছি, বচন কাকে বলে নিয়েছি ধারণা, এক বচন আমরা ধারণা নিয়েছি। তবে মূলত আমাদের আজকে যেটা পাঠ্য ছিল সেটা যে বহুবচন গঠনের নিয়ম, আমরা 6টি নিয়ম পেয়েছি। 1 নম্বরে হচ্ছে প্রত্যয় যোগ করে, বিভক্তি যোগ করে, 2 নম্বরে পেয়েছি সমষ্টিবাচক শব্দ যোগ করে, 3 নম্বরে পেয়েছি অনেক, অজস্র এরকম শব্দ পূর্বে বসিয়ে, 4 নম্বরে পেয়েছি একই শব্দ পরপর 2 বার ব্যবহার করে, 5 নম্বরে পেয়েছি সংখ্যাবাচক শব্দ যদি পূর্বে বসায়, ওকে 10 কেজি চাল দাও, এভাবে। 6 নম্বরে পেয়েছি এমনিতেই কখনো কখনো একবচনকেই বহুবচন মনে হয়, যেমন গরু আমাদের দুধ দেয়, বাগানে ফুল ফুটে, অর্থাৎ সব বাগানে, এভাবে বোঝায়। এই জিনিসগুলো আমরা একটু খেয়াল করবো, 6টা নিয়ম। আর একটা জরুরি দুটো কথা মনে রাখবো, একটা হচ্ছে বিশেষ্য এবং সর্বনাম পদেই একমাত্র বচন ভেদ হয়। আর 2 নম্বর পয়েন্ট মাথায় রাখবো যে একটার সাথে এক বাক্যে কখনো একসাথে কোনো দুটো বহুবচন হবে না। এভাবে সকল এবং ছাত্রদের বুঝিয়ে দিলাম, হয় সকল ছাত্রকে হবে অথবা শুধু ছাত্রদের হবে, এ কথাগুলো খেয়াল রাখবে। আর একটা ছোট পয়েন্ট ছিল, সেটা হচ্ছে প্রাণীবাচকে অপ্রাণীবাচকে। প্রাণীবাচকে আমরা গণ, বৃন্দ, মণ্ডলী এগুলো হবে, আর অপ্রাণীবাচকে গুচ্ছ, দাম, নিকর, মালা, রাজি এগুলো হবে। আর রা, গণ, গুলো, গুচ্ছ সকল এগুলো প্রাণী অপ্রাণী দুক্ষেত্রেই হবে। এই হলো আমাদের আজকে পাঠ্য। তাহলে চলো আমরা বাড়ির কাজটা লিখে নেই, তারপর আমরা আজকে ক্লাসটা শেষ করি।
একটু লিখে নাও বাড়ি কাজ, যা করেছি সেটাই লিখবে। কয়েকবার করে আলোচনা করেছি, তোমাদের এগুলো বাড়িতে গিয়ে আবার মানে একবার একটু পড়লেই হয়ে যাবে আশা করি। তো খুব জরুরি কিছু কোনো বিষয় ছিল না আজকেরটা। বহুবচন গঠনের নিয়ম ও উদাহরণ। আজকের বিষয়টা ছিল বহুবচন গঠনের নিয়ম এবং উদাহরণ। এটা একটু লিখে, আশা করি লেখা হয়ে গেছে। তাহলে আমরা আজকে বহুবচনটাই পড়লাম, অর্থাৎ বচনটাই পড়লাম। বিশেষ করে বহুবচন গঠনের নিয়মগুলো 6টা নিয়ম আছে, এগুলো একটু ক্লাসে বুঝিয়ে দিয়েছি, আবার নিজেরা একটু বাড়িতে একটু পড়ে নিও, তাহলে তোমার এটা আত্মস্থ হয়ে যাবে। ঠিক আছে, ভালো থাকো, দেখা হবে।